চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH আমি দুটো জিনিস শুরুতেই বলবো। মারাত্মক চাপে নবান্ন, ভয়ঙ্কর চাপে। 12 বছর 13 বছরে এত চাপ নবান্ন কোনোদিন ফেস করেনি যেটা এবার ফেস করছে। আবারও বলছি, মারাত্মক চাপে নবান্ন। রাজ্যপালও এই চাপ নবান্নর 13, 14, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 1 তলাকে দিতে পারেনি যতটা এই মুহূর্তে নির্বাচন কমিশন নবান্ন 14 তলায় যারা বসেন, 13 তলায় যারা বসেন তাদেরকে দিচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয়, সন্দেশখালিতে এবার NIA ঢোকার প্রয়োজন আছে। এটা আমি নই, এটা বাংলার মানুষ এবার বলছেন সন্দেশখালিতে NIA ঢোকার প্রয়োজন আছে। কেন? বিস্তারিত জানাবো আজ রাত 8টার জবাব চাই বাংলা মেগা এপিসোড। কোথাও যাবেন না, কারণ দুটো জিনিস আপনাদের মাথায় একদম ঢুকিয়ে নিন। মারাত্মক চাপে নবান্ন এবং সন্দেশখালিতে আবার এরকম NSG বা NIA ঢোকার যথেষ্ট কারণ আছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2024 সালে NSG ঢুকেছিল। গোটা বাংলার অনেকে চমকে গেছিল, অনেকে ভয় পেয়েছিল, অনেকে আতঙ্কিত ছিল, অনেকে মুচকে হেসেছিল তৃণমূল কংগ্রেসে। তাদের মুচকে আসার সময় আবার এসছে মনে হয়। ফুল ফ্রেমে দেখাবো, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই সন্দেশখালিতে এই NSG ছবি। NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তারা ঠিক এভাবে সন্দেশখালিতে যেন কোনো যুদ্ধক্ষেত্র, যেভাবে মুম্বাইয়ে 26/11 সন্ত্রাসবাদী হামলার পরে NSGকে আমরা দেখেছিলাম যেভাবে বিভিন্ন সন্ত্রাসবাদের আতুর ঘর কাশ্মীর, সেখানে আমরা দেখেছিলাম ঠিক সেভাবেই NSGর যারা অফিসিয়াল সার্ভিং ডগ, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, জওয়ান, অত্যাধুনিক যন্ত্র, এই সমস্ত কিছু নিয়ে 26শে এপ্রিল 2024 যেভাবে NSG এসেছিল সন্দেশখালিতে, আবার হয়তো NSG বা NIA ঢোকার সময় এসে গেছে। কারণ এটা জাতীয় নিরাপত্তার জন্য একটি ভয়ঙ্কর জায়গা হয়ে উঠছে। সন্দেশখালি জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষার জন্য একটি ভয়ঙ্কর জায়গা হয়ে যাচ্ছে সৌজন্যে শেখ শাহজাহান। আর শেখ শাহজাহানের মাথার উপরে কার হাত আছে সেটা তো আমরা জানি। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আমি আজকের যে বিতর্ক, সেই বিতর্ক শুরু করবো, কিন্তু তার আগে ময়ূকের প্রশ্ন দিয়ে আজ রাত 8টার মেগা বিতর্ক শুরু। সন্দেশখালিতে রোহিঙ্গা থাকতে পারে সন্দেশখালিতে, তদন্তে আসুক NIA। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হচ্ছে না, নরেন্দ্র মোদী দায়িত্ব নিক, নরেন্দ্র মোদী বাংলা বাঁচাক, নরেন্দ্র মোদী NIA NSG প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদেরকে দিয়ে সন্দেশখালির মতন যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত একটি শান্তিপূর্ণ বাংলা তৈরি করতে সহায়ক হোক। আজ জবাব চাই বাংলাতে দুটো খুব বড় বিষয় যেটা রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। আবারও বলছি, খুব দুটো বড় বিষয়, যে দুটো বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দুটো বিষয় যেটা নিয়ে আমি বলছিলাম। এক, মারাত্মক চাপে নবান্ন, এবং দুই, এবার সন্দেশখালিতে NIA। দুটো বড় বিতর্ক আজ রাত 8টা 2 থেকে শুরু হচ্ছে মেগা ঝোড়ো ইনিংস, যেখানে একের পর এক কারণগুলো বলবো কেন মারাত্মক চাপে নবান্ন এবং কেন এবার সন্দেশখালিতে NIA আসার প্রয়োজনীয়তা রয়েছে। শুরুতেই বলছি মারাত্মক চাপে নবান্ন কেন। সূচিপত্রের শুরুতে আমি লিখলাম মারাত্মক চাপে নবান্ন, তার কারণ তো নিশ্চয়ই থাকবে। দেখুন, তার কারণ আবারও বলছি, রাজ্যপালও এরকম চাপে নবান্নকে রাখতে পারেনি যতটা চাপে জাতীয় নির্বাচন কমিশন নবান্ন, বা নির্দিষ্টভাবে বলতে গেলে মুখ্য সচিব এবং তার দপ্তরকে রেখেছে। চিফ মিনিস্টার্স অফিস এই মুহূর্তে ওভারটাইম করছে বলে আমার সূত্রের খবর। এই মুহূর্তে মুখ্য সচিব
তিনি নিজে বাড়িতে যাবেন এবং কাল সকালবেলা আবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। অর্থাৎ নবান্ন থেকে দিল্লির জাতীয় নির্বাচনী কমিশনারের অফিসে মুখ্য সচিব মনোজ পন্ত যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর কিচ্ছু হবে না, কিন্তু হতে পারে এটা আশঙ্কা করে তার মানে চিফ সেক্রেটারি যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন। আপনারা জানেন চিফ সেক্রেটারি তাকে তলব করা হয়েছে বিকাল 5টায় কাল। চিফ সেক্রেটারি একেবারে তড়িঘড়ি কালই চলে যাচ্ছেন। জাতীয় নির্বাচন কমিশনকে আর চড়াতে চায় না নবান্ন। আবারও বলছি, জাতীয় নির্বাচন কমিশনকে কোনোভাবেই রাগিয়ে দিতে চায় না নবান্ন। কাল বিকেল 5টায় মুখ্য সচিবকে তলব করা হয় দিল্লিতে। বুধবার সকালেই বিমানে দিল্লি রওনা দেবেন মনোজ পন্ত। অত্যন্ত বরিষ্ঠ একজন আইএএস অফিসার, 1991 সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্ত দীর্ঘদিন ধরে জয়েন্ট সেক্রেটারি লেভেলের, ক্যাবিনেট সেক্রেটারি লেভেলের অফিসার হিসেবে কাজ করেছেন। মুখ্য সচিব হিসেবে জুলাই মাসে তার টেনিওর শেষ হয়েছিল। আরও 2 বছরের জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার তার মেয়াদ বৃদ্ধি করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে কারোর কিচ্ছু হবে না, ডাব্লিউবিসিএস অফিসারদেরকে বাঁচাতে গিয়ে মুখ্য সচিব তাকে এই মুহূর্তে তলব করা হচ্ছে। আমি বলছি না, ডাব্লিউবিসিএস অফিসাররা পশ্চিমবঙ্গের তারা যদি মনে করেন, দেখুন তাদের প্রত্যেকের একটা করে প্রভাব থাকতেই পারে। হয়তো কেউ তৃণমূলকে পছন্দ করেন, কেউ হয়তো রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পছন্দ, তার এগুলো থাকতেই পারে। কিন্তু এগুলো করতে গিয়ে ভারতের নিরাপত্তা নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, তাহলে এবার গোটা দেশ কিন্তু এক হয়ে যাবে। এবং গোটা দেশ এই মুহূর্তে এক হয়ে গেছে এবং এসআইআর চালু হচ্ছে। ডাব্লিউবিসিএস অফিসাররা যদি মনে করেন যে ডাব্লিউবিসিএস অফিসাররা বাংলার এসআইআর চালু করতে দেবেন না, সেগুড়ে বালি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও আটকাতে পারবেন না এসআইআর। ভোটার তালিকা সংশোধন হবে, রোহিঙ্গাদের আমরা খেদাবো। আজ না হয় কাল যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মুহূর্তে ভোটার লিস্টে গেঁথে চেপে বসে আছেন, তাদেরকে খেদানো হবে। ডাব্লিউবিসিএস অফিসার বা নির্বাচনের কাজে যারা যারা কাজ করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাবছেন হয়তো ভুতুরে ভোটার রেখে দেবেন, মৃত ভোটার রেখে দেবেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের কোনো লিঙ্কেজ নেই, যাদের বাপ ঠাকুর দ্বারা এই মাটির নয়, আমাদের ভারতীয়দের বাদ দিয়ে বাংলাদেশিদের বা মিয়ানমারের রোহিঙ্গাদেরকে যারা ভোটার তালিকায় ঢোকানোর কথা ভাবছেন এবং ভাবছেন তৃণমূলকে সুবিধা করে দেবেন। এবার কিন্তু লড়াইটা শুধুমাত্র তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের নয়, এবার লড়াইটা গোটা দেশ বনাম যারা দেশের কাজে আটকাচ্ছে তাদের। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই মুহূর্তে শুনবো। মনোজ পন্ত, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না। সংবিধানই ফাইনাল আমাদের দেশে। 4টে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না, মৃতর নাম থাকবে না। কার টিমে মুখ্য সচিব, কার টিমে, কোন দিকে মুখ্য সচিব? আজ তার জবাব চায় বাংলা। আবারও বলছি, আজ মেগা এপিসোড, দুটো মারাত্মক শব্দ দিয়ে আজ জবাব চায় বাংলা আমি শুরু করেছিলাম। 1, মারাত্মক চাপে নবান্ন। 2, সন্দেশখালিতে এনআইএ। কেন মারাত্মক চাপে নবান্ন সেটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। 8:06 এই মুহূর্তে ইতিমধ্যে বুঝে গেছি নবান্ন থেকে এই মুহূর্তে এটা বোঝা হচ্ছে যে মুখ্য সচিব কোনোভাবেই জাতীয় নির্বাচন কমিশনকে চটাতে চান না। মুখ্য সচিব দুটো জিনিস, 1, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রত্যেকের কোর্টে যাওয়ার দায়িত্ব কোর্টে আমরা দেখে নেব, কিন্তু আজ মঙ্গলবার, সোমবারও কোর্টে মুভ করেননি মুখ্য সচিব, কিন্তু মুভ করতে পারতেন। অদ্ভুতভাবে হাইকোর্টে কিন্তু মুখ্য সচিব গেলেন না। তার কারণ হলো মুখ্য সচিব যদি ইলেকশন কমিশনের এগেনস্টে মামলা করে এখন হাইকোর্টে যান, ইলেকশন কমিশন তো যে কোনো ধরনের স্টেপ নিতে পারে এবং আমি বলছি ইলেকশন কমিশন কিন্তু মারাত্মক কিছু স্টেপ নিলেও নিতে পারে। এটা একদিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মুখ্য সচিবকেও এই মুহূর্তে নিজের সাইডে রাখা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী অলরেডি বলেই দিলেন কার দিকে মুখ্য সচিব, সংবিধানের দিকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কারণ কি দুটো একদিকে প্রবাহিত হচ্ছে না। নতুন একটা ব্রেকিং নিউজ এসেছে, পিসিআর আমাকে বলল যে ব্রেকিং নিউজটা আসলে তৃণমূল কংগ্রেস কতটা প্যানিক হয়ে আছে সেটা একেবারে পরিষ্কার করে দেয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে মারাত্মক চাপে নবান্ন, বিভৎস চাপে নবান্ন, চাপে পড়ে ডেটা এন্ট্রি অপারেটরের ওপর নজর রাখার নির্দেশ একদম সর্বোচ্চ স্তর থেকে নজর রাখার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে সূত্রের খবর বলেছেন ডেটা এন্ট্রি অপারেটরদের ওপর নজর রাখুন, কোনো ভুলভাল যেন না হয় দেখতে হবে, কোনো ভুলভাল যেন না হয়। রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। একে একে নিভিছে দেউটি, আবারও বলছি একে একে নিভিছে দেউটি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না উনি মুখ্য সচিবকে নিজের সাইডে রাখতে পারছেন না নিচুতলার কর্মী। দেখুন ডেটা এন্ট্রি অপারেটরের কাজ যারা করেন কত টাকাই আর মাইনে পান, সেই মাইনেটা রাজ্য সরকার দেয়, উপরই একটি টাকা সেটা নির্বাচন কমিশন দেয় যাতে করে ভোটের কাজ করা হয়। এই যেরকম জেলা শাসক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে এখনো তো ভোট শুরুই হয়নি, ইলেকশন কমিশন কি করে নাক গলায়, এটা জেনে রাখতে হবে। বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন গোটা বছর ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধনের বিভিন্ন ভোটার লিস্ট নিয়ে কাজ করতে পারেন এবং এটা মঙ্গল গ্রহের কোনো লোকজনকে নিয়ে এসে ইলেকশন কমিশন রাজ্যে রাজ্যে করে না। একজন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার আরেকটা পদও থাকে ডিস্ট্রিক্টের ইলেকটোরাল অফিসার হিসেবে, অর্থাৎ তিনি ওই গোটা জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করে। ঠিক সেভাবে এই বিএলও হিসেবে যারা কাজ করে, বিএলও কারা? বুথ লেভেল অফিসার। এদের কাজ কিন্তু শুধুমাত্র ভোটের দিনে নয়, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পর থেকে গোটাটা ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা সূক্ষ্মভাবে জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইলেকশন তো এখনো শুরুই হয়নি, ইলেকশন কমিশন কেন এত বাড়াবাড়ি করছে? আরে ইলেকশন তো শুরুই হয়নি, ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ইলেকশন শুরুটা কখন হবে? যখন নির্ভুল ভোটার তালিকা থাকবে। নির্ভুল ভোটার তালিকাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে দিচ্ছেন না। এবার যদি নির্বাচন কমিশন বলে আমি নির্বাচনটাই করব না, আইপ্যাক নির্বাচন করবে, প্যাক নির্বাচন করবে, এমপ্যাক, বিপ্যাক, সিপ্যাক, ডিপ্যাক, কারা নির্বাচন করবে? এটা সন্দেশখালী সরবেরিয়ার পার্টি অফিসের কোনো শেখ শাহজাহান কটার সময় কোন পিঠে বানাবেন তার ভোটিং হবে না। তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে দুধপুলি খাবেন শেখ শাহজাহান না পাটিসাপটা খাবে শেখ শাহজাহান, তার ভোটিং তার নির্বাচনের জন্য এখানে কোনো আইপ্যাক, বিপ্যাক, সিপ্যাক, প্যাক তারা আসবে না। এটা অত্যন্ত সিরিয়াস একটি বিষয়, অত্যন্ত সিরিয়াস একটি রাজ্যের ভারতবর্ষের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, যেটা সংবিধান দিয়েছে। নেতারা আসবে যাবে, সংবিধান থাকবে, জাতীয় নির্বাচন কমিশন থাকবে। অত্যন্ত ভুল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না এই ভুলের পরে কি হতে চলেছে, কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে, আমি সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। অরিত্র এই মুহূর্তে চলে এসেছে, পদ্মমণ্ডল চলে এসেছে, দীপাঞ্জন দা চলে এসেছে, তাদের দিকে আমরা নজর রাখবো। কিন্তু ব্রেকিং নিউজ আরেকবার নিতে হবে, প্রয়োজনে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। রিপাবলিক বাংলার খবরে শিলমোহর, মুখ্য সচিবকে তলব করে পাঠালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। ডব্লিউবিসিএস অফিসারদের বিরুদ্ধে নির্দেশ, ব্যবস্থা নেওয়ার নির্দেশের পরেও কেন ব্যবস্থা নেননি? অবাধ্যতা, দায়িত্ব পালনে অবহেলা, তার জন্য প্রয়োজনে শাস্তি হতে পারে মুখ্য সচিবেরও। এটাকে ইংরেজিতে বলে সাবঅর্ডিনেশন, ডিরেলিকশন। এটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকে বলছেন মুখ্য সচিব তো বিশাল বড় পোস্ট, মুখ্য সচিব বিশাল বড় পোস্ট, কিন্তু তার উপরেও জাতীয় নির্বাচন কমিশন। এই যে আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে, প্রধানমন্ত্রীকে যে সার্টিফিকেটটা ইস্যু করছে এটা নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে হারলেন, শুভেন্দু অধিকারীকে যে সার্টিফিকেটটা ইস্যু করা হলো এটা নির্বাচন কমিশনের তরফ থেকে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইনালি জিতছেন, কে এমএলএ হচ্ছে, কে এমপি হচ্ছে, এই সমস্ত কিছু নির্ধারণ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে ভেঙে ফেলার একটা মার্কিন ডিপ স্টেটের কনস্পিরেসি এই মুহূর্তে চলছে ভারতবর্ষ জুড়ে। আমি ভয় পাচ্ছি রাজনৈতিক ব্যক্তিত্বরা তার অংশ হয়ে যাচ্ছেন কিনা। বাংলাদেশে ঠিক এই মডেলে শেখ হাসিনার সরকার ভাঙার চেষ্টা হয়েছিল। মানুষের মধ্যে একদম সাধারণ ছেলে মেয়ে, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তোমার দেশের নির্বাচন কমিশন করাপ্টেড, তোমার দেশের আইন ব্যবস্থা করাপ্টেড, তোমার দেশের পুলিশ করাপ্টেড, তোমার দেশের সিস্টেম করাপ্টেড, তোমার দেশের সব কিছু করাপ্টেড, তোমাকে আর কোথাও যেতে হবে না, তোমরা রাস্তায় নামো। বাংলাদেশের নৈরাজ্য ঠিক এই লাইনে শুরু হয়েছিল। মার্কিন ডিপ স্টেট এবং জর্জ সোরোস তারা এই লাইনে প্রচুর ফান্ডিং দিয়েছিল মোহাম্মদ ইউনুস এবং গ্যাংকে। আমরা ভয় পাচ্ছি, ভারতের জাতীয়তাবাদীরা ভয় পাচ্ছে এই লাইনে। ভারতে দীর্ঘদিন ধরে একটা চেষ্টা হয়েছে ভারতবর্ষে অ্যানার্কি বা নৈরাজ্য চেষ্টা করা। এই লাইনে কি বিরোধীরা
ডিপ স্টেটের পাতা ফাঁদে পা দিচ্ছেন, যেখানে তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা হয়ে গেছে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করতে হবে, নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হবে, নির্বাচন কমিশনকে নিয়ে যাবতীয় যা বিশৃঙ্খলা সেই সমস্ত কিছু তৈরি করতে হবে। অরিত্র এবং দীপাঞ্জন দা এই মুহূর্তে রয়েছেন, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে টেনশনের বাতাবরণ তো রয়েছে। মুখ্য সচিব কাল যা আমি খবর পাচ্ছি সকাল 11টার মধ্যে এয়ারপোর্ট এবং তারপর 2.5 ঘন্টার ফ্লাইট দিল্লিতে, দিল্লি থেকে মোটামুটি 20-25 মিনিট, মানে ধরে নেওয়া যায় 5টায় ওনাকে ডেকে পাঠানো হয়েছে, তার অনেক আগেই উনি দিল্লি শহরে উপস্থিত থাকবেন। মানে টেনশন ফুটে উঠছে নবান্নতে। দেখো ময়ূক, আমি গতকালই তোমার প্রোগ্রামে অত্যন্ত বলিষ্ঠভাবে ফোকাস হতে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব ইমিডিয়েটলি চিফ সেক্রেটারির উপর অ্যাকশন নেওয়ার, দরকার পড়লে এফআইআর করার। এবং কালকে তোমাকে আমি আরেকটা কথাও বলেছিলাম যে পারকোলেটিং ডাউন, যে এটা যেহেতু আমি সরকারে চাকরি করেছি, আমরা কিন্তু সবসময় 2-3টে জিনিস, যেটা বলতে শুনতে বাজে লাগবে হয়তো, আর্ম ফোর্সেস হোক, প্রশাসনের আইএএস আইপিএসরা হোক, সাধারণ পুলিশ কর্মী হোক, অথবা গুন্ডারা হোক বা অপরাধীরা হোক, এরা সবসময় ওপরের দিকে তাকিয়ে থাকে যে ওপর থেকে নির্দেশ কি আসছে, ওপরওয়ালা কি চাইছে। ভবানীপুরের সেই গুন্ডা কন্ট্রোল করি, সেই মেসেজ গেছিল 14 বছর ধরে বাংলা ভুগছে, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং ওই কথাটা বলেছিলেন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরে। না, কালকে যে কথাটা বলেছিলাম, তুমি দেখো অতীতে এই যে ভদ্রলোকেরা, স্বর্গীয় আলাপন বন্দ্যোপাধ্যায়, মানে ওনারা অবভিয়াসলি ওরা আমার আয়ু নিয়ে বেঁচে থাকুন, কিন্তু যে মর্যাদা ওনার পাওয়ার কথা ছিল, অত্যন্ত দক্ষতম আইএস অফিসার, এরা নিজেদের শেষ করেছেন। রাজীব কুমার নিজেদের শেষ করেছেন, রাজীব সিনহা নিজেদের শেষ করেছেন। এবং এই লোকগুলো তাদের কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল আর ওই হারিবুল আরাবুল কি সমস্ত আছে, ওই লেভেলে নামিয়ে নিয়ে গেছেন। এই মানুষগুলো এত পড়াশোনা করে এই জায়গায় পৌঁছিয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নিচু করে এরা ধ্বংস হয়ে গেছেন। আমি জানি না উনি শুনছেন কিনা, মনোজ পন্ত সাহেবকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, এখনো সময় আছে। আপনার সম্পর্কে যতটুকু জানি, আপনি অত্যন্ত দক্ষ, শিক্ষিত, ভদ্র মানুষ এবং আইএস। আপনি এই পদটার আপনি গরিমা রাখুন, মর্যাদা রাখুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনে গিয়ে আপনি স্বীকার করুন, যদি পানিশমেন্ট হয় সেটাকে স্বীকার করুন, এবং ডাউন দ্য লাইন আপনি এই মেসেজটা পাঠিয়ে দিন যে যদি মুখ্য সচিবকে যেতে হয়, যেটা আমরা বলি ইফ গোল্ড রাশ হোয়াট শ্যাল আয়রন ডু, এবং গোল্ডে কিন্তু রাশ পড়েছে ওই ভবানীপুর থানাতেই, সোনাও কিন্তু মোর্চা রয়েছে। তার জন্য আজকে এই সারা ভারতে গুন্ডা, বাংলাতে পশ্চিমবাংলায় গুন্ডা রাজত্ব চলছে। আমি এই অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আমি এক কথা শেষ করি। দেখো, একটা মেসেজ বলে যাচ্ছে, মুখ্য সচিবকে ডাকা হয়েছে। আজকে তোমাদের প্রতিবেদনে দেখছিলাম নর্থ বেঙ্গলে একজন হাসিম আলী বলে একজন সন্ত্রাসবাদী বাংলাদেশে ধরা পড়েছে, কারেক্ট? এবং সে সাধু বাবা সেজে ঘুরে বেড়াচ্ছিল, ধরেছে কে এসটিএফ, এনআইএ নয়, খুলনা থেকে। সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিল এবং সেই লোকটাকে ধরা হয়েছে। এই মেসেজটা গেছে, পুলিশ এসটিএফ 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু রেজাল্ট দেবে। এই মনোজ পন্তকে যদি শাস্তি নিতে হয়, এবং ওনাকে মাথা নিচু করে নিতে হবে, কারণ লড়াইটা সংবিধানের সঙ্গে। সংবিধানের উপরে ভারতের প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি নন, চিফ সেক্রেটারি কে। এবং দীপাঞ্জন দা, আমি শুরুটাই করেছি আজকের জবাব চায় বাংলা, শুরুটাই করেছি দুটো প্লেট দিয়ে। এক, মারাত্মক চাপে নবান্ন, এবং দুই, সম্ভবত যা পরিস্থিতি তাতে সন্দেশখালির মতন বিভিন্ন জায়গাতে এবার এনআইএ তদন্ত অবশ্যম্ভাবী। মারাত্মক চাপে নবান্ন, এক, এবং দুই, সন্দেশখালিতে কি এবার এনআইএ। ঠিক 8:20-তে আমি সন্দেশখালির অংশে ঢুকবো। পদ্মা মণ্ডল, নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে আমি অরিত্রর কাছে যাব। অরিত্রকে যে জিনিসগুলো চলছে, অরিত্র সেটা নিয়ে অবশ্যই তো বলবে, কিন্তু তার আগে আরেকটা ব্রেকিং নিউজ আমি নিয়ে নিতে চাই। আমার হাতে এই মুহূর্তে এই বিহারের যে এসআইআর যেটা হচ্ছে, সেই এসআইআরের যে আপডেটেড লিস্টটা, সেই আপডেটেড লিস্টটা চলে এসেছে। এই আপডেটেড লিস্টটা যদি আপনারা দেখতে পারেন, ভালো করে একটু দেখুন। এই লিস্টের মধ্যে আপনারা দেখছেন যে এই আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি ইত্যাদি ইত্যাদি, এদের যে বুথ লেভেল এজেন্ট, সেই বুথ লেভেল এজেন্ট 1 আগস্ট থেকে 12ই আগস্ট, মানে আজকে সকাল অবধি
এই বুথ লেভেল এজেন্ট কমিউনিস্ট পার্টি, ওরা বাপরে বিশাল বিপ্লবী। কমিউনিস্ট পার্টির 899 জন, হাম কাগজ নেই দিখাएंगे ইত্যাদি ইত্যাদি বলে 899 জন বুথ এজেন্ট দিয়ে দিয়েছে তারা। অদ্ভুত বিষয় হলো এই পাশে যে শূন্যগুলো দেখতে পাচ্ছেন, এই শূন্যগুলো হচ্ছে কমপ্লেন্ট বা ক্লেম রিসিভ করেছে কি করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ব্রেকিং নিউজটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় বড় লেকচার, কিন্তু বিহারে যেখানে অ্যাকচুয়ালি এসআইআরটা হচ্ছে, বিহারে একটাও আপত্তি জমা পড়েনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ সকাল 10টা অবধি। কোনো নাম বাদ পড়া নিয়ে কেউ আবেদন করেনি। আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম, আমাদের বিপ্লবী সিপিআইএম, যারা ভাবেন যে এই মুহূর্তে রাশিয়া থেকে আলিমুদ্দিন স্ট্রিটে বিপ্লবটা জাস্ট চলে আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ছবি নিয়ে যারা ভাইরাল করেন, আর এখানে মালদা মুর্শিদাবাদে যাদের কর্মীরা মার্কে মরে, এনসিপি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট, ওরে বাপরে ডবল বিপ্লবীরা 1496টি। ভালো করে দেখুন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 899টি বুথ এজেন্ট রেখেছে, 0 কমপ্লেন, অর্থাৎ একজনও কেউ বলেনি যে এর নাম কেন বাদ চলে গেল, জবাব চাই জবাব দাও। সারা দেশে তারা জবাব চাই জবাব চাও করছে, কিন্তু বাংলা, বিহার, এই সমস্ত জায়গাগুলোতে যেখানে এই এসআইআরটা হচ্ছে সেখানে একটা কমপ্লেন নেই। মানে কেন? মানে এসআইআর করাতে কারোর নাম ভ্যালিড কারণে থাকার কথা কিন্তু বাদ পড়েছে, এরকম কোনো অভিযোগও জমা পড়েনি। আমি শুধু বিজেপির কথা বলছি না, কিন্তু বিজেপির বুথ এজেন্ট প্রায় 54,000। আমি কথা বলছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্টের। তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া দল, কিন্তু তৃণমূল কংগ্রেস বিহারে কোনো লিস্টে নেই। ওনারা বোধহয় মঙ্গল গ্রহটাতে এই মুহূর্তে লড়াইটা লড়ছেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে পারেন। ডোনাল্ড ট্রাম্প এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু একইভাবে সমস্ত কিছু ওনাদের জন্যই হচ্ছে, এই একটা ব্যাপার হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি এই আরজেডি 47,000 বুথ এজেন্ট দিয়েছেন, 47,000 বুথ এজেন্টের মধ্যে থেকে একজনও একটা কমপ্লেন করলেন না যে অমুক লোকের, কাঁচরাপালার স্বপ্না মজুমদার, বেলেঘাটার অরিত্রবাবু, ডায়মন্ড হারবারের ময়ূক ঘোষ, এদের নাম কেন ইলেকশন কমিশন বাদ দিয়েছে, জবাব চাই জবাব নেই, একটা লিস্টে নেই। আরে কাগজ দেখাতে তো অসুবিধা নেই, ওর তো প্রবলেমটা কি হচ্ছে? মানে পলিটিক্সের জায়গায় থাকবে, ফ্যাসাদে পড়ে যাচ্ছেন আমলারা। মুখ্য সচিবের মতন সিনিয়র অফিসার, তাকে নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে, এবার বোধহয় নবান্ন বুঝতে পারছে যে পুরোটা পলিটিক্স বা হাওয়াবাজি বা হাওয়াতে বলে দিলাম গরমাগরম ভাষণ রাজনীতিবিদদের, সেভাবে বিউরোক্রেসি চলে না, সেভাবে দেশ চলে না। অরিত্র, দেখুন, আপনার কথার সাথে একটা মেজর পয়েন্ট অ্যাড করে দিই, যে শুধু যে মুখ্যমন্ত্রী কিংবা আমলারা চাপে আছেন তা নয়, সারা বাংলার সমস্ত ভূত পেতনিদের মধ্যে একটা মারাত্মক বিতর্ক শুরু হয়ে গেছে। তার কারণ বছরের পর বছর ধরে বিভিন্ন বুথে কয়েক হাজার ভূত তারা তাদের মতো করে এসেছেন, ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, সবুজ আবির মেখেছেন, আবার ভোটের পরে তারা আবার তাদের বাড়িতে ফিরে গেছেন। কিন্তু এখন এই এসআইআর হওয়ার ফলে যেভাবে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ ভূতপ্রেতদের নাম কাটা যাচ্ছে, তো তাতে তো অবভিয়াসলি ভূতের সমাজের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের ন্যায্য অধিকার আপনারা কেড়ে নিচ্ছেন। তো এই নিয়ে ভূতেরাও বেশ ঝামেলার মধ্যে পড়েছে বলে খবর পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনি দিল্লি যাওয়ার হেডলাইনটা করলেন, ওর পেছনে ব্র্যাকেট একটা জিনিস লিখে দিতে হতো, সেটা হচ্ছে দিল্লি যাচ্ছেন চিফ সেক্রেটারি, ব্র্যাকেটে হচ্ছে গ্রেফতারি এড়াতে। কারণ যা উনি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, তাতে আইদার ওনার পদ যাবে অথবা উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন যদি কনস্টিটিউশনাল মেজারমেন্টের বিপক্ষে গিয়ে কাজ করেন। দেখুন, আমি কিছুক্ষণ আগে বিভিন্ন তথ্য সরকারি ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম। এই যে ধরুন অনুপ্রবেশ নিয়ে আমাদের আলোচনা, এই যে ধরুন বেহিসাবি ভোটার নিয়ে আলোচনা, এই প্রধান একটা কীরকম অদ্ভুত দ্বিচারিতা পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে এরা বলল যে আমরা আমাদের জমি দেব না। ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে কয়েক হাজার কিলোমিটারের বিস্তীর্ণ বর্ডার, সেই বর্ডারের মধ্যে একটা বড় অঙ্কের বর্ডার কিন্তু আমরা পশ্চিমবঙ্গ হিসাবে বাংলাদেশের সাথে শেয়ার করছি। এবার অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হঠাৎ করে বাংলাদেশের সুরে গান গাইতে শুরু করলো
কেন এত বড় কথা বলছি, তার কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বর্ডার ডিসপিউটের এগ্রিমেন্ট আছে, যেখানে বলা হয়েছে যে একদম জিরো লাইন, অর্থাৎ যেখানে বর্ডার শেষ হচ্ছে তার 150 ইয়ার্ডের মধ্যে কোনো রকম ফেন্সিং করা যাবে না, ইনফ্যাক্ট সিঙ্গেল লাইন ফেন্সিংও করা যাবে না। কিন্তু সময়ের সাথে সাথে এত পরিমাণে অনুপ্রবেশ বেড়েছে, বাংলাদেশ থেকে হাজারে হাজারে লোক এখানে ঢুকে পড়ছেন, তারা স্মাগলিং করছেন, অস্ত্র পাচার করছেন, নারী পাচার করছেন, এটা এত মাত্রাতিরিক্ত বেড়েছে যে ভারত সরকার স্পেসিফিক্যালি বাংলাদেশ সরকারকে ইন্টিমিডেট করে যে শুধুমাত্র ডিফেন্সের কারণে নয়, ক্রাইম প্রিভেনশন করবার জন্যে অ্যাটলিস্ট আমাদের সিঙ্গেল ফেন্সিং বর্ডার করতে হবে। এবার অবভিয়াসলি বাংলাদেশের তো এই স্মাগলিং ব্যবসা তখন লাটে উঠে যাবে, সের জন্য তারা তিরিং বিরিং শুরু করে যে না আপনারা এই চুক্তি ভঙ্গ করছেন, 150 ইয়ার্ডের মধ্যে আপনারা এরকম বর্ডার করতে পারেন না ইত্যাদি বলে তারা তাদের অবজেকশন জানায়, যেটা তারা জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে প্রস্তাব দেওয়া হলো, তখন তারা তাদের যে ফিলোসফি বা তারা তাদের যে দর্শন, সেই দর্শনের মধ্যে বাংলাদেশের সরকারের 150 ইয়ার্ডের রুলটাকে ঢুকিয়ে নিয়ে একটা স্পেশাল ভেটো পাওয়ার ইউজ করে বসে রইলেন, যেহেতু ল্যান্ড আসলে পশ্চিমবঙ্গের স্টেট সাবজেক্ট। ফলে কেন্দ্রীয় সরকারকে যদি ল্যান্ড নিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের সাথে নেগোশিয়েট করে ল্যান্ডটা নিতে হবে। ইন বিটুইন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় যে এই পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু ক্যাবিনেট থেকে 0.9 একরের একটা ল্যান্ড নদিয়া ডিস্ট্রিক্টে বিএসএফকে দিয়ে দেয়। তার মানে দেখুন যে তারা ল্যান্ড দিতে পারে না, এই যে আইনি জটিলতা অমুক তসু এই সমস্ত বলছে, এটা মিথ্যে কথা, এরা আসলে দিতে চায় না। তার কারণ উনি আছেন এলাকা বাসিন্দা, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি আরও বিস্তারিত বলবেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জায়গাতে যে পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, এবং শুধু অনুপ্রবেশকারী নয়, আমি আপনাকে স্পেসিফিক্যালি এই কথা বলে দিতে পারি যে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার ভেগ ধরে এরকম মানুষ ঢুকে রয়েছে, যারা দিনের পর দিন ধরে রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন তৈরি করছে। আমার এখানকার সরকারি ট্যাক্সের টাকায় থাকা সমস্ত রকম সুবিধা তারা ভোগ করছে, আর যেহেতু তারা বাংলায় কথা বলে, সেই বাংলায় কথা বলা সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসছেন যে এরা তো সকলেই বাঙালি, ফলে এরা সমস্ত ঠিক এই জায়গাতে আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ এখন সময় এসে গেছে দ্বিতীয় অংশে, যেখানে একদম পদ্মামণ্ডল এবং সন্দেশখালীর মানুষরা, শর্টবেরিয়ার মানুষরা মারাত্মক অভিযোগ করছেন। আমি তো সিরিয়াসলি বলছি, আজকের জবাব চায় বাংলাটা যদি ভারত সরকারের কেউ দেখে থাকেন, যদি ভারতবর্ষ যারা রাষ্ট্র চালান তাদের মধ্যে থেকে কারোর কানে যদি আজকের জবাব চায় বাংলার এই এপিসোডটা যায়, যারা সিনিয়র অফিসার রয়েছেন, যারা গোয়েন্দারা রয়েছেন, তারা যদি দেখেন সন্দেশখালীর মানুষ এবার বলছেন যে এনআইএ আসুক, এনএসজি আসুক, তার কারণ সন্দেশখালীর হোক, মুর্শিদাবাদ, মালদা হোক, ধরে রাখা যাবে না যদি এভাবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাপাদাপি বেড়ে যায়, জনবিন্যাস বদলে যায়। আবারও বলছি, সন্দেশখালীর মানুষজন বলছেন আজ থেকে নয়, সেই 2017-18 সাল থেকে শেখ শাহজাহানরা রোহিঙ্গা এবং নির্দিষ্টভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অত্যন্ত সস্তার শ্রমিক হিসেবে, অত্যন্ত সস্তার লেবার এবং ভোটার হিসেবে, আবারও বলছি ভোটার হিসেবে তৃণমূলের জন্য কাজ করবে এরকম ভোটার হিসেবে তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে পুষে রেখে দিয়েছে। সন্দেশখালীর মানুষজন কি বলছেন শুনি। 1 লাখের উপর রোহিঙ্গা আছে। মনে হচ্ছে কারণ এই রোহিঙ্গারা শাহজাহান শেখের সময় আমাদের উপর যে অকথ্য অত্যাচার করেছে, এখন শাহজাহান শেখ জেলে যাওয়ার পরে শাহজাহান শেখের যে অনুগামীরা আছে তারা অত্যাচার চালাচ্ছে। শাহজাহান শেখের তো এখানে কেডার বাহিনী তো অভাব নেই, এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন, বম পাবেন, আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো, আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায়। এখন আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া। শুধু তাই নয়, সিরাজুল নাম এপার বাংলায় ওপার বাংলায় দু বাংলাতেই থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ঠিক সেই সুযোগটা নিয়ে বলছেন, আরে সিরাজুল নামটা জেনে তুমি বলে দিচ্ছ এই সন্ত্রাসবাদী না। সিরাজুল নিজে বলছে সে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও বলতে পারেন আরে বাংলা ভাষায় কথা বলছে মানে কি, তার মানে কি তুমি বলে দিচ্ছ যারা সবাই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি না। সিরাজুলের একটি বক্তব্য আমরা শোনাবো। প্রিজন ভ্যানে বসে এই সিরাজুল, যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, খুলনা থেকে এই বাংলায় চলে আসে, কি মারাত্মক ভাবুন। এবং এই সিরাজুল শেখ শাহজাহানের ইট ভাটায় কাজ করত। এরকম কত সিরাজুল
সন্দেশখালী, সরবেরিয়া, ভাঙড়, ডায়মন্ড হারবার, বারুইপুর হয়ে ইএম বাইপাস হয়ে সল্টলেক, রাজারহাট, নিউ টাউন হয়ে গোটা বাংলা বা গোটা দেশে ছড়িয়ে পড়ছে। হিসেব করতে পারছেন? সিরাজুল ঠিক কি বলেছে, পুরো বাইটটা শুনুন, মারাত্মক বাইট। এখানে বিয়ে করেছে, শাদি করেছে, ভোটার আইডি কার্ড বানিয়েছে, শেখ শাহজাহানের যাবতীয় যা দুষ্কর্ম তার অংশ হয়েছে এবং এখন গ্রেপ্তার হয়েছে। শুনুন। কোথায় বাড়ি বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। হ্যাঁ 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চক ভাটাতে কাজ করি, ইট ভাটা। গোসাবাতে ঢুকলে কিভাবে? ওখানে শ্বশুর বাড়ি করেছি। ওখানে শ্বশুর বাড়ি মানে আত্মীয় করেছেন ওখানে? তো এইভাবে হঠাৎ ভারতে এইভাবে চোরা পথে ঢুকলেন কেন? চোরা পথে বললো চলো কাজ করবো ভাটাতে, পয়সা আসছে ভালো। আমি কেন তবু মানে 3 বছর আগে ঢুকেছিলেন। আপনার দাদার নাম কি? দাদার নাম রবি। সেও কি বাংলাদেশি? এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এবং সেই ব্রেকিং নিউজ নিয়ে আজকের নিউজ মেকার আমাদের সঙ্গে রয়েছেন পদ্মা মণ্ডল। সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিয়ে নেব। মারাত্মক অভিযোগ আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে করছেন পদ্মা মণ্ডল এবং সিবিআই এর কাছে এই মামলাটি রয়েছে। প্রয়োজনে কি এবার এনআইএ সন্দেশখালীতে আসবে? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, একবার আপনাদের সামনে সেই ব্রেকিং নিউজটা নেব এবং তারপর সরাসরি চলে যাব আজকের নিউজ মেকার পদ্মা মণ্ডলের কাছে। 3 বিজেপি কর্মীকে খুন করে রোহিঙ্গারা। বিভিন্ন সময় বিজেপি এই দাবি করেছে। এখন নিহত বিজেপি নেতার স্ত্রী পদ্মা মণ্ডলও বলছেন রোহিঙ্গাদের যোগ থাকতে পারে। শাহজাহানের নির্দেশে খুন করে রোহিঙ্গারা। দেহ লোপাট করে দেবদাস মণ্ডলের যারা, তাদের মধ্যে রোহিঙ্গারা রয়েছেন। পদ্মা মণ্ডল এই মুহূর্তে লাইভ রিপাবলিক বাংলাতে আমাদের সঙ্গে রয়েছেন। বাংলা টেলিভিশনের সবচেয়ে হারহিম করা ঘটনা পদ্মা মণ্ডল আমাদের আগেও বলেছেন। এখন আমি আবার পদ্মা দিয়ে আপনার কাছে জানতে চাই, মানে এটা তো মারাত্মক অভিযোগ। এক তো সন্দেশখালীর মতন জায়গাতে আপনারা বলছেন ঠিক করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা, এটা কতটা সত্যি? একেবারে 100% সত্য। কারণ 2019 সালে যেদিন আমার স্বামী সহ আমার পরিবারের আরও 2জনকে খুন করা হয়েছিল, সেদিন এই রোহিঙ্গারা পুরো অলিতে গলিতে এবং মানে পুরো এলাকা ঘিরে ফেলেছিল। তখন থেকে এই রাজ্য প্রশাসন এর কাছে বারবার অভিযোগ করি যে রোহিঙ্গারা আজকের আমাদের রাজ্যে 13, 14, 15 বছরের ছেলেদের হাতে বোমা বন্দুক নিয়ে আমাদের ঘরের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছে। এটা প্রকাশ্য দিবালোকে সারা এলাকার মানুষ দেখেছে। এখানে কোনো লুকোচুরির কিছু নেই। কিন্তু এই সরকার এবং প্রশাসনের ঘুম ভাঙেনি, কখনোই রোহিঙ্গারা অ্যারেস্ট হয়নি। এই রোহিঙ্গারা কীরকম মানে কীরকম বদলে দেয়? আমি শুনেছি নাকি যে এলাকায় থাকে সেই এলাকায় সন্দেশখালী, সরবেরিয়ার জনবিন্যাস নাকি বদলে গেছে সেখানকার। হ্যাঁ, এই রোহিঙ্গারা আজকের এখানে হাজার হাজার, আজকে যদি সন্দেশখালীতে খোঁজ করা হয় হাজার হাজার, শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী, গোসাবা, ক্যানিং, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট, টাকি, বাদুড়িয়া, বসিরহাট উত্তর, দক্ষিণ, যদি খোঁজ করা হয় রোহিঙ্গা লাখে লাখে এখানে উদ্ধার হবে। এরা কি মানে এটা সাধারণভাবে আমরা জানি, মানে সোশ্যাল সায়েন্সেও জানি যে রোহিঙ্গারা সাধারণত তাদের পপুলেশন খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। তাদের বাচ্চা কাচ্চাও নিশ্চয়ই তার মানে স্কুল কলেজে যায় বা আদৌ যায় না। এরা স্কুল কলেজে যাচ্ছে এবং এদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হচ্ছে। বিভিন্নভাবে এদের যেমন নথি তৈরি করে দেওয়া হচ্ছে। আজকের আপনাদের চ্যানেলেই দেখানো হয়েছে ফজল শেখ, এ বাংলাদেশি, এবং এটা আমি বলছি না, ওনার শ্বশুরমশাই আফতার শেখ নিজেই আজকের অভিযোগ জানিয়েছে যে বাংলাদেশি শেখ শাহজাহানের খুব মানে একেবারে কাছের ছিল এবং শেখ শাহজাহান যেখানেই যেত এর সঙ্গে যেত। এরা এখানে থেকে এদেরকে জমি দেওয়া হয়েছে, এমনকি সরকারি জমি এদেরকে দেওয়া হয়েছে। সরকারি জমি, লাইব্রেরি এবং স্কুটি দেওয়া হয়েছে উপহার হিসেবে। আজকের এদেরকে শাহজাহান ব্যবহার করতো কেন? মানে ভারতীয় হিন্দু বা মুসলিমকে ব্যবহার করলে ক্ষতি কি? এরা তো বার্মিজ ভাষায় বোধহয় কথাবার্তা বলে এই রোহিঙ্গারা, মানে বাংলাটা তারা জেনে নিচ্ছে, এরা তো বাংলা শিখে নিচ্ছে। আজকের শেখ শাহজাহান এদেরকে সরকারি জমি দিচ্ছে, সরকারি জমি বাড়ি দিয়ে সহযোগিতা করেছে। এমনকি শেখ শাহজাহানের বাড়ির পিছনে একটি রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে, যেটা শেখ শাহজাহানের বাড়ির পেছনে, একদম বাড়ির পিছনে। কোন জায়গা এটা? সরবেরিয়া।
মানে আপনি বলছেন সরবেরিয়াতে রাজ্য পুলিশ বা এসটিএফ গেলে সেখানে রোহিঙ্গা খুঁজে পাবে, যেটা এখনো পাইনি? অবশ্যই সেখানে খুঁজে পাওয়া যাবে। এবং এদেরকে কি হিসেবে ব্যবহার করছে, এই শেখ শাহজাহান আমাদের এই যে খুনের সঙ্গে যুক্ত, এবং এই কাদের মোল্লা, শেখ শাহজাহানের আরও এক সাকরেত কাদের মোল্লা, এর যে ড্রাইভার আছে সে রোহিঙ্গা, এবং এই ড্রাইভারটির নাম হচ্ছে হাবিব শেখ, যে দেবদাস মণ্ডলের বডি লোপাটে সহযোগিতা করেছে। এই কাদের মোল্লা শেখ শাহজাহানদের একদম মানে এরা এই যে রোহিঙ্গাদেরকে খুন, লুট, ভাঙচুর এবং এই রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে আজকের সন্দেশখালীর, যেটা আমার চোখের সামনে দেখা, তপশিলি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে জোর করে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছে, তাদেরকে আজকের আশ্রয় নিতে হয়েছে কলকাতার ফুটপাতে। আর এই রোহিঙ্গাদেরকে উপহার দিচ্ছে, এই আপনাদের জমিগুলো রোহিঙ্গাদেরকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে আচ্ছা, এটা কি সত্যি কথা? আমি শুনেছি হোটেলে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের ওপর যে অত্যাচার বা তাদেরকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করা, সরবেরিয়াতে বিভিন্ন রোহিঙ্গা কলোনি যেগুলো তৈরি হচ্ছে সেখানে জোর জবরদস্তি মেয়েদেরকে, মানে হিন্দু বাড়ির মেয়ে বা ভারতীয় মেয়ে যারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার, যেটা আগেও সন্দেশখালীর মানুষজন বলেছে, এটা কি বাস্তব? এটা বিভিন্ন মানে বারবার যে অত্যাচার হয়েছে, নারীদের উপরে অত্যাচার হয়েছে, শুধু নারী নয় পুরুষদের উপরেও অত্যাচার হয়েছে। তবে এই রোহিঙ্গাদের আমি কিছু নাম আপনাদের ভোটার লিস্ট সহ দিচ্ছি, এটা গেলে মানে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আপনার দাবি, আপনি বলছেন যে ভোটার লিস্টের নামগুলো আপনি পড়ছেন সেগুলো রোহিঙ্গা? হ্যাঁ, ইসমাইল মোল্লা, পিতা আব্দুল মোল্লা, বাড়ির নম্বর 178, বয়স 68 বছর। এনাকে নকল বাবা সাজিয়ে এই বাংলাদেশি সে এখানে আইডি কার্ড বানিয়ে নিয়েছে, জলিল মোল্লা। এর বাড়ি রাজ্য সরকার জানে না? রাজ্য সরকার তো এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। আজকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকেরা, এরা আজকের এখানে ভোটার হয়ে যাচ্ছে, এরা ভোট দিচ্ছে, এরাই তো ভোট ব্যাংক। আচ্ছা, আমি একবার একটু থামাবো। আপনি ফজল শেখের কথা বলছিলেন, আমি দর্শকদের একবার মনে করিয়ে দিতে চাই, আজকে সন্দেশখালীতে আমাদের প্রতিনিধি পিঙ্কি গেছিল এবং পিঙ্কি গিয়ে একটা মারাত্মক খবর বের করে আনে। যদিও তার স্ত্রী বলছে যে এই ফজল শেখ সে বাংলাদেশি নয়, কিন্তু ফজল শেখের যে শ্বশুর মানে স্ত্রীর বাবা, সে বলছে সে শুধু বাংলাদেশি নয়, এই জামাই এত কীর্তিমান জামাই, সে শ্বশুরের নাম বাবা হিসেবে দিয়ে লিঙ্কেজ তৈরি করে ভারতে ভোটার আইডি কার্ড বানিয়ে নিয়েছে, তারপর মেয়েকে বিয়ে করেছে, জমি জমা নিয়েছে এবং এখন এই বাংলাদেশির নামে পুরো জমি জমা। শ্বশুর বা সন্দেশখালীর সেই মানুষ আমাদের ভারতীয় একজন সংখ্যালঘু মানুষ, ঠিক কি বলছেন শুনুন। এই বাড়ি না জমি দিয়েছিল? জমি দিয়েছিল, এটা সরকারি লাইব্রেরি। হ্যাঁ, এই জায়গাটা সরকারি লাইব্রেরি, বুঝেছেন? সেইটা মানে ওকে ঘর করতে দিয়েছে, লাইব্রেরিটা নেই, মানে কোন সরকারি জমিতে ঘর করতে দিয়ে দিল কি করে? ওই যে সরকারি মানে এই ঘরটা হচ্ছে সরকারি, পার্টির বই টই সব বিক্রি হতো, এখন সে মানে নেই তো কিছু, এখন এই জায়গাটা পড়ে আছে, দে এই জায়গাটা বসিয়ে দেয়। তখন শাহজাহান এই জায়গাটা ওকে দিয়ে দেয়? হ্যাঁ, ওই জায়গাটা থাকার জন্য। আর তারপর বাড়িটাও তৈরি করে? বাড়িটাও তৈরি করে। শাহজাহান কি এরকম দয়া মায়া অনেকের উপরই দেখাতো? হ্যাঁ, ভালো লোক ছিল। ভালো লোক ছিল, ভালো মন্দ সব রকম পাইল ছিল আর কি। মোটামুটি দেখতো সবাইকে, বাড়ি টাড়ি পাইয়ে দেওয়া, সবাই যারা পাচ্ছেন না সরকারি জমিতে বাড়ি পাইয়ে দেওয়া, দেখতেন সবাইকে। এটা তো হিসেব মতো সরকারি জমি। সরকারি জমি এটা। সেই জমিতে ফজর এসে বসে আছে। সেই জমিতে ফজর এসে, এবং শেখ শাহজাহান তাকে গিফট করেছে। গিফট করেছে, ভালোবেসে গিফট করেছিল। ভালোবেসে গিফট। সিপিএম পার্টির লাইব্রেরি ছিল এইটা। আচ্ছা, এখন সেইটা মানে ভোগদখল আমি করতাম, মানে দেখাশোনা আমি করতাম। এখন ওই ফজরকে দেওয়ার পরে আমি আর ছেড়ে দিয়েছি, আমি আর উত্তালে যাইনি। আমি খুব নির্দিষ্টভাবে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে একটা মারাত্মক ম্যাপ, একটা মারাত্মক রুট দেখাতে চাই। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে একটা বড় সংখ্যক রোহিঙ্গা পপুলেশন, রোহিঙ্গা জনসংখ্যা, তারা চলে এসেছিল কক্সবাজারে একটা ক্যাম্পে। এবং এটা আমি বলছি না, ময়ূক রঞ্জন ঘোষ বলছে না, বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বলেছে, বাংলাদেশের যারা বিরোধী তারা বলেছে, ময়ূকের যারা বিরোধী তারা বলেছে, ময়ূকের সমর্থক যারা তারা বলেছে বাংলাদেশ থেকে যে 16 লাখ রোহিঙ্গা, তাদের মধ্যে থেকে এখন 2 থেকে 3 লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে। কিন্তু এই মুহূর্তে
আরও 3-4 লাখ রোহিঙ্গা রয়েছে, বাকি 10 লাখ রোহিঙ্গা কোথায় গেল? কোথায় গেল? তারা মায়ানমারে ফিরে যায়নি। অনেকে বলছেন তারা ইতিমধ্যে ভারতে ঢুকে পড়েছেন এবং সেই ম্যাপটা হার হিম করা ম্যাপ, এটা যদি সত্যি হয় ভারতের নড়ে চড়ে বসা উচিত। ভালো করে দেখুন এই মুহূর্তে মিয়ানমার, সেই মিয়ানমার থেকে সাধারণত তারা পাড়িয়ে এসেছিল কক্সবাজারে, এই টেকনাফ অঞ্চলে। এই টেকনাফ বা কক্সবাজার থেকে তারা সাতক্ষীরা হয়ে সন্দেশখালীতে কি সহজে ঢুকে পড়তে পারে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সরবেরিয়া, একদম সুন্দরবন লাগোয়া যে এলাকাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে, ভালো করে বুঝুন। আবারও আরেকবার নতুন শুরু থেকে দেখাবো। মিয়ানমার থেকে, মিয়ানমারের রাখাইন উপত্যকা থেকে এই রোহিঙ্গারা সাধারণত রাখাইন অঞ্চলের বাসিন্দা, তারা পালিয়ে এসেছিল কক্সবাজারে। 16-17 লাখ রোহিঙ্গা তারা পালিয়ে এসেছিল। অনেকে মনে করছেন, বাংলাদেশ মিডিয়ার বহু মানুষ মনে করছেন এই কক্সবাজার থেকে সাতক্ষীরা, খুলনা হয়ে তারা সন্দেশখালীতে অত্যন্ত সহজে ঢুকে পড়েছে এবং শেখ শাহজাহান নিজেও জানে না, কি মারাত্মক ভয়ঙ্কর কাজ শেখ শাহজাহান করেছে। এই রোহিঙ্গারা কক্সবাজারে আর পাওয়া যাচ্ছে না তাদের, তারা যদি এই মুহূর্তে সাতক্ষীরা হয়ে সন্দেশখালী বা সরবেরিয়া বা হিঙ্গলগঞ্জে ঢুকে পড়ে বা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, ভাবুন, এবং সেখানে যদি তারা ভোটার হিসেবে এখন থাকে, অবিলম্বে আমাদের এসআইআর শুধু নয়, আমাদের হয়তো এনআরসিও করা প্রয়োজন এবং সন্দেশখালীর মতন জায়গাতে আমাদের এনএসজি, এনআইএ দিয়ে চিরুনি তল্লাশি করানো প্রয়োজন। দীপাঞ্জন চক্রবর্তী, এটা মারাত্মক একটি রুট, যে রুটটা যদি সত্যি হয় তাহলে নড়ে চড়ে বসা ছাড়া উপায় নেই। প্রথমে একটা কারেকশন করি, এখানে যদি বা কিন্তুর কোনো অবকাশ নেই, এটা ঘটনা। তোমাদের চ্যানেলেও আমরা বারবার বলেছি, এজেন্সিজ রিপোর্টে দেখেছি আমরা যে কিরকম ভাবে পশ্চিমবঙ্গের অন্তত 7টি সীমান্তবর্তী জেলা পুরোপুরি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে গতকালই তোমার চ্যানেলেও বলেছি, 2026-এ যদি এই শাসক দল ফিরে আসে, 2027-এ এই 7টি জেলা বৃহত্তর বাংলাদেশ হবে। এটা শুধু আমি বলছি না, গতকাল বা পরশুই অধীর রঞ্জন চৌধুরী এই কথাটা বলেছেন। না, ওটা আগে বলেছিলেন, আমাদের চ্যানেলেই বলেছিলেন, বেশ কিছু মাস আগে, কয়েকদিন আগে বলেছিলেন। ওটা খুব ভাইরাল হয়েছে, আমি কালকে এবং এটা ঘটনা, কারণ অধীর বাবু তো গ্রাসরুটের সঙ্গে জড়িত আছেন। এখন দেখো, দায়িত্বটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন, বিহার বা মহারাষ্ট্র বা কর্ণাটকের নির্বাচনে অনেক পার্থক্য রয়েছে। 22 জন বা 25 জন সম্ভবত চিফ ইলেকশন কমিশনার এখন অব্দি ভারতবর্ষে হয়েছেন, সুকুমার সেন থেকে নিয়ে এখন অব্দি। টিএন সেশন ছাড়া কজন সিইসির নাম ভারতবর্ষের মানুষ জানেন না। টিএন সেশন বদলে দিয়েছিলেন। আজকে যে সিইসি, উনিও কিন্তু সেই বদলানোর ব্যাপারটা দেখাতে চাচ্ছেন এবং দেখাচ্ছেন, আশা করব, কারণ ওনার দায়িত্ব শুধু এখন এই এসআইআর নয়, একটা স্বচ্ছ নির্বাচনী বিধি নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং সেখানে দরকার পড়লে ভারত সরকারকে হস্তক্ষেপ করতে হবে। ভয়ঙ্কর অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 7টা জেলা, হাওড়া, হুগলির একটা অংশ আর বীরভূম এবং কলকাতা ভয়ঙ্কর আগ্নেয়গিরির সামনে রয়েছে। এই ভদ্রমহিলার প্রতিমাদি যেটা বলছিলেন, হাজার হাজার, আমি বলছি লক্ষ লক্ষ রোহিঙ্গা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি ওয়াকফ আন্দোলনের সময় ধমকি দিতে পারে যে 50টা জায়গায় 2000 করে ছেলে বসাবো, মাত্র 1 লক্ষ ছেলে, আমি বলছি 1 লক্ষ নয়, তার মধ্যে 5 লক্ষ হবে এবং তার মধ্যে 4 লক্ষ হবে রোহিঙ্গা। এই অবস্থা কিন্তু ঘিরে রেখেছে আজকে বাংলা, পশ্চিমবঙ্গকে কলকাতা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। এখনো যদি এনআইএ না আসে, রাষ্ট্রীয় সুরক্ষার সর্বনাশ হবে, পশ্চিমবঙ্গ বেরিয়ে যাবে ভারতবর্ষ থেকে। আমি তোমাকে বলছি, আবারও বলছি, না, এটা এই টেনশনটা বহু লোকের। আমি অরিত্রর কাছে জানতে চাইবো, অরিত্র, একটা খুব সিম্পল ফান্ডা, এটা নিয়ে আমি শেষ 1 মিনিট তোমার কাছে যেতে চাই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এসআইআরটা করতেই না দেন, পুরো ফ্লড, মানে একেবারে ভুল ভাল ডাব্লিউবিসিএস অফিসারদেরকে দিয়ে লিস্ট তৈরি করিয়ে দেন, নির্বাচন কমিশনের কাছে তো একদম মানে সংবিধানের সংস্থান রয়েছে, নির্বাচন কমিশন তো স্ট্রেট বলে দিতে পারে, অন্ধ্রপ্রদেশে হয়েছে যে না, মুখ্য সচিব এই কাজটা করছেন না, মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বা আমি নির্বাচনটা করাবো না। জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন যদি না করায় কি আইপ্যাক দিয়ে নির্বাচন করাবেন? কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
না দেখুন, প্রথম কথা, এখন আপনাদের হেডলাইনে পড়ছিলাম ডেটা এন্ট্রি অপারেটরদেরকে সজাগ করেছে, এই করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকারের ডেটা এন্ট্রি অপারেটররা তো সরকারিই না, প্রাইভেট এজেন্সির হয়ে তারা দালালি করেন বিভিন্ন জায়গাতে। এই সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি, আমি তো আপনার টিভির মাধ্যম দিয়ে গ্রাম বাংলার মানুষকে এবং মফস্বলের মানুষকে বা যারা ওই তথাকথিত টেক স্যাভি নয় তাদেরকে সতর্ক করব যে আপনাদের কাছে বিভিন্ন রকমের ফোন টোন যেতে পারে। কারণ এই সার্ভে স্যাম্পলিংয়ের নামে আপনাদের ব্যক্তিগত তথ্য, আপনার এলাকার তথ্য, আপনার নাম, পরিচয়, আধার কার্ড, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই প্রাইভেট এজেন্সিগুলি কল সেন্টারের মতো ফোন করে আপনাদের থেকে তথ্য নেয়। আমি সরাসরি রিকোয়েস্ট করব যে আপনারা সতর্ক হয়ে যান। এই ধরনের কোনো রকম সার্ভে স্যাম্পলিংয়ের কোনো রকম ফোন এলে আপনারা ফোনটা কেটে দেবেন, কোনো ডেটা দেবেন না। কারণ আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে, আপনার পরিবারের ব্যক্তিগত তথ্য নিয়ে এই সমস্ত এজেন্সিগুলি তারা কিন্তু তাদের নিজেদের ব্যবসার জন্য তৃণমূল কংগ্রেসকে ওই তথ্য ম্যানিপুলেশন করে জিততে সহযোগিতা করবে, কিন্তু আপনার ওই তথ্য আসলে দেশের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে। এরা সার্ভে স্যাম্পলিং কিচ্ছু করে না। আজকে আপনি দেখুন, এই দিদিকে বলো যে জিনিসপত্রগুলো শুরু হয়েছে, এখানে মানুষ যে গ্রিভ্যান্সেস জানাতেন, অভিযোগ জানাতেন, সেই অভিযোগের ডেটা কিভাবে ম্যানেজ হতো তার ডেটা পলিসি প্রকাশ করতে বলুন তো। আজকে বিভিন্ন জায়গায় সার্ভে তৈরি করে যে পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, কটা সরকারি অফিসিয়াল সার্ভে হয় আর কটা এই ধরনের এজেন্সি দিয়ে সার্ভে হয় সেটা দেখান তো। এই ধরনের এজেন্সিগুলির কনস্টিটিউশনাল ক্ষমতা কি? তারা বিভিন্ন মানুষকে ফোন করে কিভাবে ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানতে চাইছে, এই নিয়ে কেন মামলা মোকদ্দমা হচ্ছে না? কি করে একটা সরকারি এজেন্সি, সরকারি দপ্তর বিভিন্ন এজেন্সি বা অফিসারদের ওপরে এই লোকগুলি কথা বলে? আমার কাছে ইনফরমেশন আছে, আমি সেটা দিয়ে কনক্লুড করব। বিভিন্ন পঞ্চায়েতের যে অভ্যন্তরীণ সভা, সেখানে গুপ্তচর হিসেবে ঢুকে যাচ্ছে এই ধরনের এজেন্সির লোকেরা। আগের দিনই একটি পঞ্চায়েতে অশান্তি হয়েছে বলে আমার কাছে খবর আছে। ফলে আপনি বুঝতে পারছেন যে একটা পঞ্চায়েত সভা, যেটা একটা কনস্টিটিউশনাল বডি, তার মধ্যে কি করে সাহস হচ্ছে একটা প্রাইভেট এজেন্সির? এ তো রাষ্ট্রদ্রোহিতার সমান। ওইখানে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত তথ্য জোগাড় করে বাংলাদেশের লোকেদের আসতে সহযোগিতা করছে। স্পেশাল এই যে রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটার পেছনে কোনো রকম বিরোধিতা হওয়ার কথাই নয়। এটা করতে হবে। ভুতুরে ভোটার, বাংলাদেশি ভোটারদেরকে ভাগাতে হবে। স্বচ্ছ নিরপেক্ষ বিচার, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা করতে হবে। এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে যদি স্বচ্ছভাবে এসআইআর ইমপ্লিমেন্ট হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য খুব নির্দিষ্টভাবে আবারও বলছি, রিপাবলিক বাংলা টানা এই কাভারেজে রয়েছে। কখন মুখ্য সচিব যাচ্ছেন, কটার সময় যাচ্ছেন, কি কথা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে কাল সকাল থেকে আমরা নিয়ে আসবো। কিন্তু রিপাবলিক বাংলা কিন্তু প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অসম লড়াই আমরা লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন যে এসআইআরটা নাকি এনআরসির সামিল। আমরা বলেছি না, মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথম মিডিয়া যারা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এত সিনিয়র পলিটিশিয়ান হয়ে ফেক নিউজ ছড়াচ্ছেন। চিফ সেক্রেটারিকেও শাস্তির খাড়া ঝুলতে পারে। আবারও বলছি, আমরা তথ্য প্রমাণ সহ বলছি, ডাব্লিউবিসিএস অফিসাররা দয়া করে এর ফাঁদে পা দেবেন না। তার কারণ ডাব্লিউবিসিএস অফিসার ছেড়ে দিন, জাতীয় নির্বাচন কমিশন যদি নিজের ক্ষমতা দেখাতে শুরু করে, মুখ্য সচিবেরও সমস্যা ঘাম ছুটিয়ে দিতে পারে যে কোনো রাজ্যে। কাল কি হয় টেনশন, গা ছমছম, কি হয়, কখনো মজা কখনো ভয়। যাই হোক না কেন, ময়ূক আপনাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আসবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।